নির্বাচনই হচ্ছে শেষ কথা। নির্বাচন করতেই হবে। নির্বাচন ছাড়া তো আপনি একটা সরকারকে চালাতে পারেন না। আর এইভাবে হয়তো এই যে বিপ্লবী সরকারের কথা বলে কিছুদিন যদি আপনি এইভাবে নির্বাচনকে পিছান, তাহলে আল্টিমেটলি আপনি বাংলাদেশকে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিতে পারবেন না যে এই দেশ যে আফগানিস্তান হয়ে যাবে না বা সিরিয়া হবে না বা ইরাক হবে না। আপনাকে যে বিএনপি এবং আওয়ামী লীগ, আমি মনে করি জামাতের দলীয় কার্যক্রমের চেয়ে ১০ ভাগের ১ ভাগ কার্যক্রম চালায়। জামাত অনেক অনেক বেশি কার্যক্রম চালায় কর্মী সংগ্রহ করার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য। এত পরিশ্রম, এত কিছু করার পরেও কেন তাদের সেই কাঙ্ক্ষিত ভোটের পার্সেন্টেজ বা মানুষের সমর্থন তারা পাচ্ছে না? এই বিশেষ করে এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই সবাই, আমি মোরলেস আমি কাউকে এককভাবে খুব দোষারোপ করবো না, হয়তো কিছুটা এগিয়ে বৈষম্য বিরোধী ছাত্রজোট নামে তারা করছেন। তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়া বা তাদের ব্যাপারে আর্থিক অনিয়মগুলোর অভিযোগ আছে এবং তাদেরকে মূলত যারা ডিফেন্স করছে বলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি বা অভিযোগ রয়েছে সব পক্ষ থেকে, সেটা ইসলামী ছাত্র শিবিরের। এবং অনেকেই অভিযোগ করেন যে ইসলামী ছাত্র শিবিরের বৈষম্য বিরোধী জোটে ছিল সকল দল, ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন, জাসদ সকল রাজনৈতিক দল ছিল, কিন্তু এখন যে বৈষম্য বিরোধী ছাত্র জোট, এটি মূলত ছাত্র শিবিরের সংখ্যাধিক্য বেশি বলে আমরা আমরা দেখি, তাদের কার্যক্রম থেকে যেটা প্রমাণিত হয়। এখানে আমি আপনাকে একটা জিনিস বলি যে কুয়েটের যে ব্যাপারটা ঘটেছে, দেখুন, কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলা হচ্ছে, কিন্তু এই কুয়েটে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটি আছে, ৭৪ সদস্য বিশিষ্ট কমিটি। ৭ জানুয়ারি ঘোষণা করা হয়। আমার কাছে একেবারে তাদের কমিটির লিস্টটাও আছে, আমি যদি চান আপনারা আমি দেখাবো, আপনারা দেখেছেন হয়তোবা। কাজেই তারা ওই জায়গায় যে বলতে পারবে না। এই দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র জোটের যে কমিটি, আপনি খেয়াল করুন যে কমিটিটা, ঠিক আছে, এবং কাজেই তারা অস্বীকার করতে পারবে না যে তারা রাজনীতি করছে না। আপনি খেয়াল করবেন ভালো করে কথাটা। এবং ছাত্র শিবিরের তো এখন আন্ডারগ্রাউন্ড না প্রকাশ্য সংগঠন, এটা নিয়ে অনেক সন্দেহ, কারণ তারা ছাত্র শিবিরেরও কমিটি আছে বলে অভিযোগ করা হচ্ছে এবং বলা হচ্ছে তাদের আন্ডারগ্রাউন্ডের কমিটি আছে, অপ্রকাশিত কমিটি আছে। সে যাই হোক, তারা যতক্ষণ পর্যন্ত নিজেদের থেকে স্বীকারোক্তি না দিয়েছে যে তারা ওই জায়গায় তাদের কমিটি চালাচ্ছে বা কার্যক্রম চালাচ্ছে, এইভাবে তো বলা যাবে না। কিন্তু এই যে বৈষম্য বিরোধীর কমিটি থাকা বা ছাত্র শিবিরের কমিটি থাকা, ছাত্রদল ওই জায়গায় আগে আপনাকে খুঁজতে হবে যে ফ্যাক্ট ফাইন্ডটা, যে ঘটনাটা শুরু হয়েছে কিভাবে। ছাত্রদল গিয়েছে তার কমিটি করার জন্য লিফলেট বিতরণ করতে। সেখানে ছাত্রদলের কয়েকজন কর্মীকে বৈষম্য বিরোধী ছাত্রজোটের একজন নেতা এবং তিনি শিবিরেরও নেতা, অর্থাৎ ছাত্র শিবির, আপনারা জানেন যে একই ব্যক্তি এখন বৈষম্য বিরোধীতেও থাকে, আপনার ছাত্র শিবিরেও থাকে, আপনার আরো অনেকগুলা মানে বহু রূপে বহু সময় সময়ে তারা মানে বিভিন্ন দলে অবস্থান করে। যাই হোক, তারা কয়েকজনকে বের করে দিয়েছে। খুব স্বাভাবিকভাবে ওই সংবাদটা যখন এলাকায় ছড়িয়ে পড়ে, ওই এলাকার কিছু লোক এসেছে, তবে আমি তারপরেও এলাকার লোক না এসে ওই জায়গায় আমি ব্যক্তিগতভাবে যে স্টাইলে কথা বলি এবং পছন্দ করি, সেটা হচ্ছে তাদের উচিত ছিল যে পুলিশকে ডাকার বা পুলিশ এসে ব্যবস্থা নিত বা সেনাবাহিনীকে বলতো ওই জায়গায় হয়তোবা একই দলের হওয়ার কারণে খুব স্বাভাবিকভাবেই দুই একজন হয়তোবা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, এসেছে। কিন্তু এটির চেয়েও বড় কথা হচ্ছে, বিগত সরকারের সময় আমরা দেখেছি যে ছাত্রলীগ বা যুবলীগ এই কাজগুলা করার কারণে কি হতো, সরকার তাদেরকে উৎসাহ দিত। কিন্তু বিএনপি এক্ষেত্রে তার জিরো টলারেন্স দেখিয়েছে। বিএনপি তাৎক্ষণিকভাবে ২৪ ঘন্টা সময় পাড়ি দেয়নি। বিএনপি তার বিরুদ্ধে দলীয় অ্যাকশন নিয়েছে এবং আইনগত ব্যবস্থার কথা বলছে। কারণ বিএনপি দুটা জিনিস, একটা হচ্ছে একটা অপরাধ ঘটা, আর সেই অপরাধ ঘটার ফলে রাষ্ট্র যদি সেই অপরাধের ডিফেন্ডার হয়ে যায়, বিগত সরকারের সময় সেটাই হয়েছে। কিন্তু বিএনপি সুস্পষ্টভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিচ্ছে এবং ব্যবস্থা নিচ্ছে এবং তার পরিচ্ছন্নতা বজায় রাখছে। রাজনীতিতে বিএনপি পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করে, রাজনীতিতে বিএনপি বহুমত বহুপথে বিশ্বাস করে। বিএনপি অ্যাকশন নিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখন আসি এই সূত্রপাতটা হওয়ার ফলে আমাদের কি হতে পারে রাজনীতিতে এবং ক্যাম্পাসগুলোতে। দেখুন, যারা বলছেন যে বৈষম্য বিরোধী ছাত্র জোটের এরা তাদের কমিটি নেই বা তারা কোনো দলের সদস্য নয়, বা ছাত্র শিবির বলছে তারা তাদের রাজনীতি নেই, এই কথাগুলা
আমি মনে করি, আমার অ্যানালাইসিস বলে এটি হচ্ছে এক ধরনের তৃতীয় শ্রেণীর চালাকি। তৃতীয় শ্রেণীর চালাকি আমি এই কারণেই বললাম, কারণ আপনি একই ব্যক্তি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র জোটের যে জাতীয় নাগরিক কমিটি থেকে যে নতুন দল হচ্ছে, দুজন সদস্য সচিব ক্যান্ডিডেট ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি ছিলেন। তা আপনি ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন, আপনি এখন বলছেন আপনি নতুন দলে যোগ দেবেন, আপনি কোনো দল করে না। এগুলা একেবারেই একেবারেই থার্ড ক্লাস তৃতীয় শ্রেণী একটি নোংরামি রাজনীতি, বহুরূপে বহুভাবে প্রতারণা করা মানুষের সাথে। রাজনীতিতে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পরিচ্ছন্নতা না নিয়ে আসবেন, আপনি যতই পরিশ্রম করেন, কর্মী বাড়ানোর চেষ্টা করেন না কেন, আপনি একটা জিনিস দেখেন, তত্ত্বগতভাবে জামাতের বয়স কিন্তু বিএনপির চেয়েও বেশি। জামাত তো ৭১-এর আগেও ছিল, বা তাদের ছাত্র সংগঠন ছিল ইসলামী ছাত্র সংঘ, এখন তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির, নাম চেঞ্জ করছে তারা। কিন্তু সেই জামাতের বয়স বিএনপির থেকেও বেশি হওয়ার পরেও জামাত এখনো চিন্তা করে 20 থেকে 30টি আসনের বা 10টি আসনের বা 10 থেকে 15% ভোটের। হয় বিএনপি এবং আওয়ামী লীগ, আমি এই কথাটা আপনার চ্যানেলে এর আগে বলেছি, যে বিএনপি এবং আওয়ামী লীগ আমি মনে করি জামাতের দলীয় কার্যক্রমের চেয়ে 10 ভাগের 1 ভাগ কার্যক্রম চালায়। জামাত অনেক অনেক বেশি কার্যক্রম চালায়, কর্মী সংগ্রহ করার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য। এত পরিশ্রম, এত কিছু করার পরেও কেন তাদের সেই কাঙ্ক্ষিত ভোটের পার্সেন্টেজ বা মানুষের সমর্থন তারা পাচ্ছে না, এই জিনিসটা তাদেরকে রিয়েলাইজ করতে হবে। এই যে আপনারা অনেকেই তারা বলছেন যে না, এখানে ছাত্র শিবির নেই, এটা বৈষম্য বিরোধী ছাত্র জোটের সাথে ছাত্র দলের হয়েছে। ভাই, আমি আবারও বলছি, ইট ইজ এ থার্ড ক্লাস মেন্টালিটি পলিটিক্স, তৃতীয় শ্রেণীর চালাকি এটা। মানুষ এটা বুঝবে না আজকাল। এই যে মনে করেন যুবদলের এই নেতা, আজ থেকে 20 বছর আগে হলে এরকম মোবাইলও ছিল না, কেউ আইডেন্টিফাই করতে পারতো না যে এই যুবদলের এই লোকটা মনে করেন একটা হকি স্টিক নিয়ে এসেছে, বোধহয় না দা নিয়ে এসেছে। কিন্তু বিএনপি কে আমি ধন্যবাদ, রামদানি আসছে। তার মানে এখন তো মিডিয়ার যুগ। এখন এই যে ছাত্র শিবির বলতেছে তারা এটা করবে না, এটা, এরপরে দেখেন আপনি ছাত্র শিবিরের লোকজনই একমাত্র সংগঠন যারা ছাত্রলীগের হয়ে, এই যে সার্জিস, তার যে ভিডিওগুলা ঘুরে বেড়াচ্ছে, জয় বাংলা বলে, কমি জননী, মা জননী বলে শেখ হাসিনার পায়ে ধরে সালাম করেছে পর্যন্ত অনেকে গিয়ে আমরা দেখেছি। এই যে এক ধরনের মানে দ্বৈততা বা এক ধরনের, আমি আবারও বলছি এটাকে তৃতীয় শ্রেণীর রাজনীতি, এগুলা বাদ দিয়ে আপনি পরিচ্ছন্ন হন, আপনার পরিচয় প্রকাশ করুন। আপনি বলতে পারেন যে ছাত্র শিবির বললে একসময় ছাত্রলীগ বা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আপনাদেরকে, এখন তো ছাত্রলীগ নেই ভাই, এখন তো ছাত্রলীগ নেই। আপনি প্রকাশে বুক ফুলিয়ে বলেন যে ইয়েস, আপনি ছাত্র শিবিরের কর্মী। আপনি ছাত্র শিবিরের কর্মী পরিচয় দিয়ে একবার বিএনপির কমিটির মধ্যে এজেন্ট হয়ে ঢুকবেন, একবার আওয়ামী লীগের কমিটির মধ্যে এজেন্ট হয়ে ঢুকবেন, একবার বৈষম্য বিরোধীতে গিয়ে বলবেন আমি সাবেক শিবির। ওই যে একজন ইউটিউবার, নাম কি ওনার, ডাক্তার জাহেদ সাহেব একটা কথা বলছিলেন, ডাক্তার জাহেদ বোধহয় ওনার নাম, জাহেদুর রহমান, ইয়েস, উনি বলছিলেন যে সাবেক, জাহেদুর রহমান সাহেব, উনি বলছিলেন যে সাবেক শিবির বলতে কিছু নেই। আমি এটা তো আজ থেকে 20 বছর আগে থেকে বলছি যে ছাত্র শিবির যারা করে তারা মোটামুটি ভাবে খুব একটা দল পরিবর্তন করে না। আমরা একবারই দেখেছিলাম যশোরে জামায়াতের একজন এমপি বিএনপিতে যোগদান করেছিলেন। জামাত বা শিবিরেরা সাধারণত দল পরিবর্তন করে না। কিন্তু আপনি আপনি শুনেন, মানুষের ভালোবাসার জায়গাটা আপনি একটু গভীরভাবে চিন্তা করুন। এই যে ক্ষণে ক্ষণে রূপ না পাল্টিয়ে এত পরিশ্রম করছে, আমি 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 আবারও বলছি, এত পরিশ্রম, এত কর্মীদেরকে সংগঠিত করার পরেও কিন্তু জামাত কাঙ্ক্ষিত কোনো সমর্থন পায়নি। ইভেন আমি যদি বলি, বিশ্বাস করুন, আমার বাড়ি সিলেটে জামাতের যে ডাক্তার শফিকুর রহমান সাহেব, আপনাদের জামাতের মূল দলের যে সভাপতি যিনি, তিনি যে আসন থেকেই দাঁড়ান, তার আসন থেকে কুলাউড়ার অথবা সিলেট 1 আসনে যেখানেই দাঁড়ান না কেন, যদি দাঁড়ান, উনি সেকেন্ডও হতে পারবেন না যদি আওয়ামী লীগের নামমাত্র কেউ থাকে। কেন এগুলা? কেন? কারণ জামাত, আমি অস্বীকার করছি না, তারা কিন্তু একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, এটা স্বীকার করতেই হবে। কিন্তু আপনি জনগণের ভালোবাসা পেতে আপনি বলবেন, আমি শেষ করছি এই অংশে, আমি যেমন শেষ করবো। যাই হোক, এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার রেশ কিন্তু ইতিমধ্যে আপনি দেখেছেন বিভিন্ন ক্যাম্পাসে চলে গেছে, তাই না? কাজেই এই এত ত্যাগের বিনিময়ে 2000 মানুষের জীবনের বিনিময়ে যে অর্জনটা হয়েছে, এটাকে একটা শেষ লক্ষ্য পর্যন্ত না নেওয়ার আগেই মাঝপথে এসে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল তার স্বার্থকে সামনে নিয়ে আসার জন্য, কেউ বলছেন নির্বাচন পিছিয়ে দাও, কেউ বলছেন স্থানীয় নির্বাচন আগে দাও, কেউ বলছেন সংস্কার করতে হবে, ইত্যাদি নানা ধরনের কথা। আবার ওইদিকে শেখ হাসিনা হুমকি দিচ্ছেন, এখন তিনি 1 মাসের মধ্যেই বাংলাদেশে নাকি প্রবেশ করবেন। কাজেই এই সমস্যাকে যদি আপনি একটা মানে
জায়গায় নিয়ে আসতে হয়। আপনি দিন শেষে শুনেন, আপনি যত কথাই বলেন না কেন, ৫ মাস আগে হোক আর ৫ মাস পরে হোক, নির্বাচনই হচ্ছে শেষ কথা। নির্বাচন করতেই হবে। নির্বাচন ছাড়া তো আপনি একটা সরকারকে চালাতে পারেন না। আর এইভাবে হয়তো এই যে বিপ্লবী সরকারের কথা বলে কিছুদিন যদি আপনি এইভাবে নির্বাচনকে পিছান, তাহলে আল্টিমেটলি আপনি বাংলাদেশকে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিতে পারবেন না যে এই দেশ যে আফগানিস্তান হয়ে যাবে না বা সিরিয়া হবে না বা ইরাক হবে না। আপনাকে মনে রাখতে হবে, দিন শেষে বাংলাদেশ একটি মধ্যপন্থার মডারেট গণতান্ত্রিক রাষ্ট্র। এবং সেই রাষ্ট্রকে আপনাকে গণতান্ত্রিক উপায়ে পরিচালনা করতে হবে। গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়ে যদি জামাতে ইসলামী চলে আসে, দ্যাটস ফাইন। আমরা ওয়েলকাম জানাই, যে দলই আসুক। তাই না? আর তাছাড়া আমাদের বহির্বিশ্বের যে উন্নয়ন পার্টনাররা আছে তাদের কথা আমাদের মাথায় রাখতে হবে। এইভাবে যদি বিশৃঙ্খলা চলতে থাকে, ইনভেস্টররা কিন্তু এখান থেকে চলে যাবে।